আসসালামু আলাইকুম সকলকে, কি অবস্থা, কেমন আছো তোমরা? আমরা লাস্ট দিন অ্যালকিন পড়তেছিলাম এবং অ্যালকিনের প্রস্তুতি এবং এর শনাক্তকরণ, এই দুইটা জিনিস আমরা লাস্ট দিন পড়ছি। এখন যে অ্যালকিনের মধ্যে কোন ধরনের বিক্রিয়া হয়, আমাকে বলতে পারবা তোমরা যে অ্যালকিনে কোন ধরনের বিক্রিয়া হয়? অ্যালকিনের মধ্যে কিন্তু সংযোজন বিক্রিয়া হয়। অ্যালকিনের মধ্যে কি হয়? সংযোজন বিক্রিয়া হয়। অ্যালকিনের মধ্যে কি হয়? সংযোজন বিক্রিয়া হয়। আমরা জানি যে আমাদের দ্বিবন্ধনযুক্ত কার্যকারী মূলকে যদি দ্বিবন্ধন থাকে, 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 তখন সে জায়গায় কোন ধরনের বিক্রিয়া হবে? তখন সেই জায়গায় আমাদের সংযোজন বিক্রিয়া হবে। কার্যকারী মূলকে যদি দ্বিবন্ধন থাকে তাহলে সেখানে কোন ধরনের বিক্রিয়া হবে? সেখানে সংযোজন বিক্রিয়া হবে। সেখানে আমাদের সংযোজন বিক্রিয়া হবে। সেখানে আমাদের সংযোজন বিক্রিয়া হবে। সেখানে আমাদের কি হবে? সেখানে সংযোজন বিক্রিয়া হবে। সেখানে আমাদের কি হবে? সংযোজন বিক্রিয়া হবে। কি হবে সেখানে? সেখানে আমাদের সংযোজন বিক্রিয়া হবে। সেখানে আমাদের কি হবে? সেখানে আমাদের সংযোজন বিক্রিয়া হবে। সেখানে আমাদের কি হবে? সেখানে আমাদের সংযোজন বিক্রিয়া হবে। সেখানে আমাদের সংযোজন বিক্রিয়া হবে। তাহলে কার্যকারী মূলকে যদি দ্বিবন্ধন থাকে তাহলে সে জায়গায় আমাদের কোন ধরনের বিক্রিয়া হবে? সংযোজন বিক্রিয়া হবে। এখন দ্বিবন্ধনযুক্ত কার্যকারী মূলক বেসিক্যালি দুইটা রয়েছে। একটা এই কার্বন কার্বন দ্বিবন্ধন, আরেকটা কার্বন অক্সিজেন দ্বিবন্ধন। কার্বন কার্বন দ্বিবন্ধন, আরেকটা কার্বন অক্সিজেন দ্বিবন্ধন। কার্বন কার্বন দ্বিবন্ধন, আরেকটা কার্বন অক্সিজেন দ্বিবন্ধন। আমরা জানি আমাদের দুই ধরনের জিনিস রয়েছে, একটা ইলেকট্রোফাইল, আরেকটা কি আমরা বলি নিউক্লিওফাইল। তাহলে ইলেকট্রোফিলিক বিক্রিয়া কোথায় হবে? নিউক্লিওফিলিক বিক্রিয়া কোথায় হবে? সংযোজন বিক্রিয়ার মধ্যে দুইটা ব্রড হেডিং টাইপ রয়েছে। সংযোজন বিক্রিয়ার মধ্যে দুইটা ব্রড হেডিং টাইপ রয়েছে। একটা ইলেকট্রোফিলিক সংযোজন, আরেকটা নিউক্লিওফিলিক সংযোজন। একটা কি? একটা ইলেকট্রোফিলিক সংযোজন, আরেকটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়া কয় টাইপের আছে? সংযোজন বিক্রিয়া দুই টাইপের রয়েছে। একটা ইলেকট্রোফিলিক সংযোজন, আরেকটা নিউক্লিওফিলিক সংযোজন। আমাদের এই যে কার্বন অক্সিজেন রয়েছে, এখানে অক্সিজেন কি অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু। আমরা জানি অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত, আমাকে একটু কমেন্টে জানাও তো দেখি তোমাদের মনে আছে নাকি। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত বলো তো? ব্রাইটনেসের প্রবলেম। নিজে ঘুষি দিতে মন চায় যে ব্রাইটনেসের প্রবলেমটা আমার কেন মনে থাকে না প্রত্যেকদিন এটাকে ঠিক করতে। আচ্ছা এখন ঠিক আছে, বলো যে আমাদের যে এই অক্সিজেন যে আছে, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত বাবুরা? বলো 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 অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত? অক্সিজেন যে দেখতে পাচ্ছি সেই অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত? অক্সিজেন যে দেখতে পাচ্ছি অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত? তাহলে কার্যকারী মূলকে যদি দ্বিবন্ধন থাকে তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন। আচ্ছা অক্সিজেনে তোমরা বলছো যে অক্সিজেন 3.5 ইলেকট্রোনেগেটিভিটি। অক্সিজেনের অধিক তড়িৎ ঋণাত্মকতা থাকার কারণে অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টেনে নিবে। অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টেনে নিবে, সেখানে ইলেকট্রোনেগেটিভ পোল হবে, এখানে ইলেকট্রোপজিটিভ পোল হবে। এখানে ইলেকট্রোনেগেটিভ পোল হবে আর এই জায়গায় ইলেকট্রোপজিটিভ পোল হবে। তো বিকারকগুলা এসে এই ইলেকট্রোপজিটিভ যে পোলটা আছে, ইলেকট্রোপজিটিভ পোলটাকে আক্রমণ করে। বিকারকগুলা এসে কাকে আক্রমণ করে? বিকারকগুলা এসে ইলেকট্রোপজিটিভ যে পোলটা আছে, ইলেকট্রোপজিটিভ পোলটাকে আক্রমণ করে। বিকারকগুলা এসে কাকে আক্রমণ করে? বিকারকগুলা এসে ইলেকট্রোপজিটিভ পোলটাকে আক্রমণ করে। এই ইলেকট্রোপজিটিভ পোলটাকে যারা আক্রমণ করবে, যারা ইলেকট্রোপজিটিভ জিনিসকে আক্রমণ করে, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে বলি আমরা নিউক্লিওফাইল। তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি নিউক্লিওফাইল। তাহলে এইটার মধ্যে হবে আমাদের নিউক্লিওফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন।
আর এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন যে জায়গাটা রয়েছে, এখানে এই যে পাই বন্ধন আছে না, এখানে পাই বন্ধন, এই পাই বন্ধনের প্রতি আকৃষ্ট হবে, পাই বন্ধনের প্রতি বিকারকগুলো আকৃষ্ট হয়ে যুক্ত 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 হবে। এটাকে কি বলি আমরা? এটাকে বলি ইলেকট্রোফিলিক সংযোজন। এটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন। তাহলে হচ্ছে পাই বন্ধন মানে ইলেকট্রনের প্রতি আকৃষ্ট হচ্ছে, এই জন্য এটাকে বলি হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন, ইলেকট্রোফিলিক সংযোজন, ইলেকট্রোফিলিক সংযোজন, ইলেকট্রোফিলিক সংযোজন, ইলেকট্রোফিলিক সংযোজন। তাহলে খেয়াল করে দেখো, আমাদের কার্যকারী মূলকে দ্বিবন্ধন থাকতে পারে, দুই ধরনের যৌগ আছে, এটা কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, দুইটা কার্বন কার্বন দ্বিবন্ধনটাকে আমরা ফোকাস দিই, আরেকটা হচ্ছে যে আমাদের কার্বন অক্সিজেন দ্বিবন্ধন। তাহলে হচ্ছে যে আমাদের এখানে কার্বন অক্সিজেন, দ্যাট মিনস এই কার্বনিল মূলক, এই কার্বনিল মূলকের মধ্যে আমাদের কি থাকে? কার্বনিল মূলকের মধ্যে সংযোজন যে বিক্রিয়া হয় সেটাকে বলি নিউক্লিওফিলিক সংযোজন, আর কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে যে সংযোজন বিক্রিয়া হয় তাকে বলি ইলেকট্রোফিলিক সংযোজন। তাহলে আমরা ক্লিয়ার পুরো বিষয়টা, ইলেকট্রোফিলিক এবং নিউক্লিওফিলিক সংযোজনের বিষয়টা, তাহলে আমরা কিন্তু পুরো বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি, কোনটা ইলেকট্রোফিলিক সংযোজন, কোনটা নিউক্লিওফিলিক সংযোজন। ঠিক আছে, তাহলে এই হয়েছে আমাদের ওভারঅল বিষয়টা, আমরা হচ্ছে বুঝে গেছি যে আমাদের কি ঘটনা ঘটতেছে। এখন আসো যে আমরা হচ্ছে এই সংযোজন বিক্রিয়া দেখব কার্বন কার্বন দ্বিবন্ধনের। কার্বন কার্বন দ্বিবন্ধনের সংযোজন বিক্রিয়া যদি দেখি, তাহলে এটা কোন ধরনের সংযোজন বিক্রিয়া হবে? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া হবে। কোন ধরনের সংযোজন বিক্রিয়া হবে? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া আমরা বেসিক্যালি এখানে দেখতে পাবো, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া আমরা দেখতে পাবো। তাহলে আমরা এখন দেখব একটা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেখব, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেখতে পাবো। কোন ধরনের সংযোজন বিক্রিয়া হবে এখানে? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। তাহলে এখানে আমরা কি দেখতে পাবো? দেখতে পাবো হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। এখন খেয়াল করে দেখো পুরো বিষয়টার মধ্যে যদি আমরা আসি যে ঘটনাটা কি ঘটে বা ঘটনাটা আসলে কি। দেখো, আমরা আজকে পড়বো যে হচ্ছে আমাদের এই অ্যালকিন যে আছে, এই অ্যালকিনগুলোর সাথে কোনো কিছু সংযুক্ত হলে যে সংযোজন বিক্রিয়া হবে সেটাকে বলি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। এই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার বিষয়ে আমরা হচ্ছে যে কথাবার্তা বলবো। এখন আসো যে পুরো বিষয়টা আমাদের কি দেখতে পাচ্ছি, এখানে একটা নীতি আছে, বেসিক্যালি এই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার একটা স্পেসিফিক নীতি আছে। বেসিক্যালি বেশিরভাগ সংযোজন বিক্রিয়াগুলোই এই নীতি ফলো করে। আমাদের এই নীতিটাকে বলা হয় মার্কনিকভ নীতি। এটা তোমাদের সিকিউতে পরীক্ষার মধ্যে আসবে। এটাকে কি বলা হয়? মার্কনিকভ নীতি, মার্কনিকভ নীতি। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে আমরা মার্কনিকভ নীতি। এটাকে বলি কি আমরা? এটাকে বলি হচ্ছে আমরা মার্কনিকভ নীতি। এটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে আমরা মার্কনিকভ নীতি। এটাকে বলি কি আমরা? এটাকে বলি হচ্ছে মার্কনিকভ নীতি। তো এই নীতিটা খুব স্পষ্টভাবে তোমাকে জানতে হবে। এই নীতিটার মধ্যে জানার মধ্যে কোনো গ্যাপ থাকা যাবে না, গ্যাপ থাকা যাবে না। ঠিক আছে, সংজ্ঞাটা কি আমরা একটু দেখবো। মার্কনিকভ নীতি পরীক্ষায় তোমাকে সরাসরি লিখতে বলতে পারে যে মার্কনিকভ নীতি লেখো। এটা মনে রাখবা, অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম 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 অসম্পৃক্ত অসম্পৃক্ত অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে জৈব যৌগের সাথে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারক অণুর অপ্রতিসম বিকারক অণুর অপ্রতিসম বিকারক অণুর বিকারক অণুর অপ্রতিসম বিকারক অণুর বিকারক অণুর অপ্রতিসম বিকারক অণুর। তাহলে হচ্ছে আমরা কি খেয়াল করতেছি যে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে আমরা প্রত্যেকটা কথা বুঝাবো। অপ্রতিসম বিকারক অণুর সংযোজন বিক্রিয়ার সময় সংযোজন বিক্রিয়ার সময় বিক্রিয়ার সময় বিক্রিয়ার সময় বিক্রিয়ার সময় অপ্রতিসম জৈব যৌগের অপ্রতিসম অসম্পৃক্ত অসম্পৃক্ত জৈব যৌগের অসম্পৃক্ত জৈব যৌগের যে পাশে যে পাশে যে পাশে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে সে পাশে বিকারক অণুর সে পাশে বিকারক অণু
অণুর ধনাত্মক অংশ যুক্ত হবে, সেই পাশে বিকারক অণুর ধনাত্মক অংশ যুক্ত হবে, সেই পাশে বিকারক অণুর ধনাত্মক অংশ যুক্ত হবে, ধনাত্মক অংশ যুক্ত হবে, ঠিক আছে, ধনাত্মক অংশ যুক্ত হবে। তাহলে দেখো পুরো সংজ্ঞাটা, এটাকে বলা হয় মার্কনিকভ নীতি। সেই পাশে সংখ্যায় বেশি আছে, সেই পাশে প্রধানত, সেই পাশে এখানে টার্মটা অবশ্যই উল্লেখ করতে হবে প্রধানত, প্রধানত টার্মটা খুব ইম্পর্টেন্ট, কারণ অপ্রধানত কথাটাও কিন্তু আমাদের রয়েছে। তাহলে মার্কনিকভ নীতি মানে কি? দেখো মার্কনিকভ নীতি হচ্ছে আমাদের বলছে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে, অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারক অণুর সংযোজন বিক্রিয়া সমান। তাহলে আমরা একটু একটু করে বুঝি। প্রথম কথা হচ্ছে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ। তাহলে জৈব যৌগটা কেমন হবে? অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ। তার মানে অসম্পৃক্ত জৈব যৌগ বলতে বোঝাচ্ছে হয় অ্যালকিন নাইলে অ্যালকাইন, হয় অ্যালকিন নাইলে অ্যালকাইন, অ্যালকিন নাইলে অ্যালকাইন, এটা হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ। অপ্রতিসম বলছে মানে কি বলছে? অপ্রতিসম মানে একে হচ্ছে মাঝ বরাবর সমান সমান দুই ভাগে ভাগ করা যায় না। তুমি একটু কমন সেন্স খাটায় আমাকে কিছু উত্তর দিবা, এটা লিখবা না। ধরো আমাকে তুমি কিছু উত্তর দাও, CH3 CH ডাবল বন্ড CH2, CH3 CH2 ডাবল বন্ড CH2, CH3 CH ডাবল বন্ড CH CH3। তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে যে আমাদের ধরো হচ্ছে আচ্ছা এই তিনটার মধ্যে 1 2 3 আমাকে তুমি একটু বলো তো, এই 1 2 3 এই তিনটার মধ্যে কোনটা অপ্রতিসম জৈব যৌগ? এখানে তিনজনই অসম্পৃক্ত জৈব যৌগ, এ নিয়ে আমার মনে হয় না কারো মনের মধ্যে কোনো ডিবেট রয়েছে। ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে যে আমাদের অসম্পৃক্ত জৈব যৌগ। অসম্পৃক্ত জৈব যৌগ মানে কি? অসম্পৃক্ত জৈব যৌগ বলতে আসলে বোঝাচ্ছে যেখানে আমাদের হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আমাদের রয়েছে, সেগুলোকে আমরা অসম্পৃক্ত জৈব যৌগ বলি। আচ্ছা, এর মধ্যে কোনটা অপ্রতিসম? মানে প্রতিসম মানে কি? কোনো কিছুকে সমান সমান দুই ভাগে ভাগ করার যে টেন্ডেন্সি বা প্রবণতা, সেটাকে আমরা বলি প্রতিসাম্যতা, সমান সমান দুই ভাগে ভাগ করা যায়। অবশ্যই 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 এক নাম্বারটা অপ্রতিসম। এই এক নাম্বারটা হচ্ছে অপ্রতিসম, বাকি দুইটা হচ্ছে প্রতিসম, তাই না? সবাই এটা একমত যে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অপ্রতিসম। এটা কি আমাদের? এটা হচ্ছে অপ্রতিসম, এটা হচ্ছে আমাদের অপ্রতিসম। আর এই দুইটা হচ্ছে যে আমাদের প্রতিসম, এই দুইটা কি আমাদের প্রতিসম, ঠিক আছে? সো এটার বিষয়ে আমরা সবাই একমত, ঠিক আছে? তাহলে অপ্রতিসম বিকারক কারা বলতে আমরা বুঝে গেছি যে অপ্রতিসম বলতে হচ্ছে যেটাকে আমরা সমান সমান দুই ভাগে ভাগ করতে পারবো না। বেসিক্যালি দেখবা 3 কার্বন বিশিষ্ট, তারপর হচ্ছে যে আমাদের এরকম হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদের দেখাই, যে বলো তো এই দুইটার মধ্যে ধরো CH3 CH2 তারপর হচ্ছে CH ডাবল বন্ড CH2, এইটা এবং হচ্ছে এইটা দুইটাই কিন্তু হচ্ছে যে আমাদের 4 কার্বন বিশিষ্ট। এই দুইজনের মধ্যে কে অপ্রতিসম বলো তো? CH3 CH2 CH ডাবল বন্ড CH2 CH3 CH ডাবল বন্ড CH CH3, এই দুইজনের মধ্যে কে অপ্রতিসম? দেখো এই দুইটাই কিন্তু হচ্ছে আমাদের কি 1 কার্বন বিশিষ্ট, তুমি 4 কার্বন বিশিষ্ট দেখতে পাচ্ছ। কিন্তু খেয়াল করে দেখো এইটাকে সমান সমান মাঝে ভাগ করলে তুমি এই পাশে যা পাবা এই পাশে তা পাবা। এটাকে সমান সমান ভাগ করলে এই পাশে আর এই পাশে কি সেম? সেম না। তাহলে এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের অপ্রতিসম। এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের অপ্রতিসম। ওকে,
তাহলে কোনটা অপ্রতিসম আমরা বুঝতে পারছি। আচ্ছা এখন আসো যে কোনটা অপ্রতিসম প্রতিসম আমরা ক্লিয়ার হয়েছি, আমরা কিন্তু ক্লিয়ার হয়েছি। এখন আসো যে আমরা তাহলে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ চিনতে পারবো। অপ্রতিসম বিকারক অণু বলতে বোঝায় ধরো অক্সিজেন, দুইটা অক্সিজেন অণু পাশাপাশি আছে, দুইটা ক্লোরিন অণু পাশাপাশি আছে, দুইটা হাইড্রোজেন অণু পাশাপাশি আছে, এরকম থাকলে সেগুলো প্রতিসম বিকারক, মানে সমান সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। কিন্তু ধরো হচ্ছে একটা HCl আছে, HCl কি কোনো প্রতিসম বিকারক হবে? হবে না। কারণ কি, ক্লোরিন নিজের দিকে ইলেকট্রন টাইনা নিবে, এখানে ইলেকট্রন স্বল্পতা থাকবে আর এখানে ইলেকট্রনের আধিক্য থাকবে। তার মানে হচ্ছে যে আমাদের বেসিক্যালি একদম যে যৌগগুলো আছে অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো ছাড়া বেশিরভাগ অণুই কি অপ্রতিসম বিকারক অণু হিসেবে কাজ করবে। তাহলে এখন বিষয়টা আমরা তাহলে কি দেখতে পাচ্ছি? বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে ধরো আমাদের একটা অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ। প্রথম কথা, অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ কে হতে পারে? অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ ধরো হচ্ছে আমাদের CH3, তারপর হচ্ছে আমি এটাই লিখি CH2 CH ডাবল বন্ড CH2, এটা কি আমাদের, এটা হচ্ছে যে আমাদের বিউটিন 1, এটা কি আমাদের বিউটিন 1। তো এটা আমরা বলছি কি এটা হচ্ছে অপ্রতিসম, এটা হচ্ছে বিউটিন 1, এটা হচ্ছে বিউটিন 1, এটা কি আমাদের অপ্রতিসম। এই যে বিউটিন 1 আমরা দেখতে পাচ্ছি, এই বিউটিন 1 এর সাথে হচ্ছে যে আমরা কি যুক্ত করব? যুক্ত করব হচ্ছে আমরা ধরো HBr যুক্ত করলাম, হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করলাম। তো এই যে আমাদের হচ্ছে বিউটিন 1 আছে, এই বিউটিন 1টা একটা অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ। হাইড্রোজেন ব্রোমাইড যেটা, এটাও একটা অপ্রতিসম বিকারক অণু। এখন হচ্ছে আমাদের এখানে সংজ্ঞায় কি বলা আছে? বলা আছে এদের সংযোজন বিক্রিয়ার সময় আমাদের জৈব যৌগের, অসম্পৃক্ত জৈব যৌগের যে পাশে, অসম্পৃক্ত জৈব যৌগের সময় অসম্পৃক্ত কার্বনের, এটা আমরা যদি এভাবে লিখি অসম্পৃক্ত কার্বন, অসম্পৃক্ত কার্বন মানে কি? দ্বিবন্ধনযুক্ত কার্বন। অসম্পৃক্ত কার্বন কি? এই যে দ্বিবন্ধনযুক্ত যে কার্বনটা আছে, এই যে দ্বিবন্ধনযুক্ত যে কার্বন, এটাকে বলে অসম্পৃক্ত কার্বন। এই অসম্পৃক্ত কার্বনের মধ্যে খেয়াল করো, এটা একটা অসম্পৃক্ত কার্বন, এটা একটা অসম্পৃক্ত কার্বন। অসম্পৃক্ত কার্বনের যে হাতে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে, অসম্পৃক্ত কার্বনের যে পাশে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে সেই পাশেই হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে হাইড্রোজেন বেশি আছে কার মধ্যে? এখানে, তাহলে হাইড্রোজেন এখানে যুক্ত হবে। এখন বলছে এখানে কিন্তু বলছে বিকারক অণুর ধনাত্মক অংশ যুক্ত হয়। তাহলে এই যে বিকারক অণুর মধ্যে হাইড্রোজেন এবং ব্রোমাইডের মধ্যে ব্রোমিনটা হচ্ছে আমাদের ঋণাত্মক, হাইড্রোজেনটা হচ্ছে ধনাত্মক। ব্রোমিনটা হচ্ছে আমাদের ঋণাত্মক আর হাইড্রোজেনটা কি আমাদের ধনাত্মক। ব্রোমিনটা হচ্ছে আমাদের ঋণাত্মক আর হাইড্রোজেনটা কি আমাদের, হাইড্রোজেনটা হচ্ছে ধনাত্মক। তাহলে এই ধনাত্মক বলতে বেসিক্যালি কি বোঝাচ্ছে? হাইড্রোজেনকে বোঝাচ্ছে। তো এখানে অন্য কোনো যৌগ থাকলে সেই অনুযায়ী কে ধনাত্মক কে ঋণাত্মক সেটা বিবেচনা করব। তো যে পাশে হাইড্রোজেন বেশি সেই পাশে আমাদের গিয়ে আবার হাইড্রোজেন যুক্ত হবে। সো এই জন্য মার্কনিকভ নীতিটাকে আমরা অনেক সময় আমাদের মনে রাখার সুবিধার্থে তেলা মাথায় তেল দেওয়ার নীতি বলি, যে তেলা মাথায় তেল দেওয়া, যেখানে বেশি আছে সেখানে আরো বেশি দিব। তাহলে কি হবে আমাদের এখানে হচ্ছে CH3, তারপর হচ্ছে আমাদের CH2, তারপর হচ্ছে আমাদের CH, তারপর এই CH2 এর সাথে আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়ে CH3 হবে। আর ঋণাত্মক অংশটা যে পাশে হাইড্রোজেন কম সে পাশে যুক্ত হবে। বাট এখানে বলে দিছে প্রধানত, এখানে কি বলে দিছে? প্রধানত বলে দিছে, তার মানে অপ্রধানত বিষয় ঘটবে। তাহলে এই যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের মেইনলি হবে। আর এছাড়াও আমাদের হচ্ছে যে পাশে হাইড্রোজেন কম সে পাশে হাইড্রোজেন যুক্ত হতে পারে, বাট সেটা মেইন রিঅ্যাকশন না, সেটা অপ্রধানত হবে। তাহলে কি হইলো? CH মানে যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন যুক্ত হইলো, আর যেখানে হাইড্রোজেন বেশি সেখানে ব্রোমিন যুক্ত হইলো। তাহলে একটা হচ্ছে বেসিক্যালি আমাদের মার্কনিকভ নীতি তেলা মাথায় তেল দিবে। এই যে তৈরি হইলো, এই তৈরি হওয়া জিনিসটার নাম হচ্ছে 2-ব্রোমো বিউটেন। এই যেটা প্রধানত তৈরি হবে, এটা তৈরি হবে 90%। এটা তৈরি হবে কত পার্সেন্ট? এটা তৈরি হবে 90%। আর নিচেরটাকে বলা হয় হচ্ছে আমাদের 1-ব্রোমো-বিউটেন। এটা কত পার্সেন্ট তৈরি হবে? এটা তৈরি হবে হচ্ছে আমাদের 10%। তাহলে খেয়াল করে দেখো, এটাই হচ্ছে মার্কনিকভ নীতি। সংযোজন বিক্রিয়ার সময় আমাদের হাইড্রোজেন আর ব্রোমিন দুইভাবেই যুক্ত হইতে পারে, কিন্তু কোনটা প্রধানত তৈরি হবে? যে পাশে হাইড্রোজেন বেশি সেই পাশে হাইড্রোজেনটা যাবে বা ধনাত্মক অংশ যাবে। এটাই হচ্ছে মূলত আমাদের মার্কনিকভ নীতি। তাহলে মার্কনিকভ নীতিটা কি আবার একটু বোঝার চেষ্টা করি। অপ্রতিসম
অসম্পৃক্ত জৈব যৌগ। তাহলে একটা কি বলতে পারি, অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারক অণুর সংযোজন বিক্রিয়ার সময় অসম্পৃক্ত কার্বন, মানে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যে দুইটা কার্বন আছে, সেই কার্বনের যে পাশে হাইড্রোজেন সংখ্যা বেশি সে পাশে বিকারক অণুর ধনাত্মক অংশ যুক্ত হবে। প্রধানত টার্মটা উল্লেখ করতে হবে, কারণ এটা 90% তৈরি হয়, এটা অল্প হইলেও 10% আমাদের তৈরি হচ্ছে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? ঠিক আছে, তাহলে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারক অণুর সংযোজন বিক্রিয়ার সময় অসম্পৃক্ত কার্বনের যে পাশে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে সে পাশে প্রধানত বিকারক অণুর ধনাত্মক অংশ যুক্ত হবে। তাহলে এই যে পুরো বিষয়টা আছে, এই বিষয়টাকে কি বলি আমরা? এই বিষয়টাকে বলি হচ্ছে আমরা মার্কনিকভ নীতি বলি। ঠিক আছে, এখন পরীক্ষার মধ্যে আসবে এই মার্কনিকভ নীতির ক্রিয়া কৌশল, কিভাবে এই পুরো প্রসিডিউরটা হচ্ছে, কেন এটা বেশি তৈরি হচ্ছে, কেন এটা কম তৈরি হচ্ছে। তাহলে আমরা এখন শিখবো এটার ক্রিয়া কৌশল বা মেকানিজম অফ অ্যাকশন। ক্রিয়া কৌশল বা মেকানিজম অফ অ্যাকশন, এতটুকু বিষয় আমরা বুঝছি। এবার আসো ক্রিয়া কৌশলের মধ্যে আমরা যাই। এটাকে কি বলি? এক নম্বরে বলি হচ্ছে আমরা ক্রিয়া কৌশল। ক্রিয়া কৌশল বা ইংরেজিতে আমরা এটাকে বলি হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। মেকানিজম অফ অ্যাকশন, ক্রিয়া কৌশল বা মেকানিজম অফ অ্যাকশন, ক্রিয়া কৌশল বা মেকানিজম অফ অ্যাকশন। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো এই পুরো বিষয়টার মধ্যে কি ঘটনা ঘটে বা কি হয়। তা দেখো ক্রিয়া কৌশল বা মেকানিজম অফ অ্যাকশন, এখানে আমাদের ঘটনা যেটা সেটা হচ্ছে আমাদের কি ঘটনা হচ্ছে আমাদের হচ্ছে প্রথম ধাপ। আমাদের 3 ধাপে এই পুরো বিষয়টা ঘটে। প্রথম ধাপ হচ্ছে আমাদের এই অসম্পৃক্ত জৈব যৌগের অসম্পৃক্ত অ্যালকিনের অসম্পৃক্ত বা সরাসরি আমরা হচ্ছে যে একদম ভাষাগত কথা ইউজ করি, প্রোপিন তো আছে না এখানে, প্রোপিন ব্যবহার করছি না বিউটিন ব্যবহার করছি, যেটা ব্যবহার করবা সেটার কথা বলবা। বিউটিন 1 এর পাই ইলেকট্রনের প্রভাবে বিউটিন 1 এর পাই ইলেকট্রনের প্রভাবে বিউটিন 1 যে আছে এই বিউটিন 1 এর পাই ইলেকট্রনের প্রভাবে বিউটিন 1 যে আছে বিউটিন 1 এর পাই ইলেকট্রনের প্রভাবে বিউটিন 1 যে আছে সেই বিউটিন 1 এর কোন ইলেকট্রনের প্রভাবে? পাই ইলেকট্রনের প্রভাবে বিকারক অণু হাইড্রোজেন ব্রোমাইড ভেঙে বিকারক অণু হাইড্রোজেন ব্রোমাইড ভেঙে ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল তৈরি হয়। ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল তৈরি হয়। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো আমাদের কি কথা বলছে। বিউটিন 1 এ যে পাই ইলেকট্রন আছে এই পাই ইলেকট্রনের প্রভাবে বিকারক অণু হাইড্রোজেন ব্রোমাইড ভেঙে যায়। হাইড্রোজেন ব্রোমাইড ভেঙে আমাদের কি তৈরি হয়? হাইড্রোজেন ব্রোমাইড ভেঙে যায়। হাইড্রোজেন ব্রোমাইড ভেঙে হচ্ছে আমাদের H+ আয়ন প্লাস Br- আয়ন তৈরি হয়। H+ মানে পজিটিভ আয়ন, সে হচ্ছে ঋণাত্মক জিনিসকে আকৃষ্ট করবে, তাহলে এটাকে কি বলবো আমরা? ইলেকট্রোফাইল। আর ব্রোমাইড যে আছে তাকে আমরা কি বলবো? নিউক্লিওফাইল। ঠিক আছে, একটা ইলেকট্রোফাইল হয় একটা নিউক্লিওফাইল হয়। দ্বিতীয় ধাপে যে ঘটনাটা আমাদের ঘটে, দ্বিতীয় ধাপে আমাদের কি ঘটনা ঘটে? দ্বিতীয় ধাপে আমাদের ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপে ঘটনা কি ঘটতেছে? দ্বিতীয় ধাপে ঘটনা যেটা ঘটতেছে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপে ঘটনা যেটা ঘটতেছে সেটা কি আমাদের দ্বিতীয় ধাপে ঘটনা ঘটতেছে হচ্ছে যে আমাদের বিউটিন 1 এর দ্বিতীয় ধাপে হচ্ছে যে আমাদের ঘটনা যেটা ঘটবে বিউটিন 1 এর পাই ইলেকট্রনের প্রতি ইলেকট্রোফাইল আকৃষ্ট হয়ে
ইলেকট্রোফাইল আকৃষ্ট হয়ে কার্বনিয়াম আয়ন গঠন করে। আকৃষ্ট হয়ে কি গঠন করে? কার্বনিয়াম আয়ন গঠন করে। কি ঘটনা ঘটে? আয়ন গঠন করে। কি হয় খেয়াল করে দেখি আমরা। আমাদের হচ্ছে এই বিউটেন 1 যে আছে আমাদের CH3 CH তার 2 CH ডাবল বন্ড হচ্ছে CH2, এর সাথে আমাদের কি যুক্ত হবে? এই ইলেকট্রোফাইল H+ যুক্ত হবে। এখন H+ কোথায় যুক্ত হবে? পাই বন্ধনের দুই জায়গাতেই H+ যুক্ত হতে পারে। পাই বন্ধনের দুই জায়গাতেই H+ যুক্ত হতে পারে। পাই বন্ধনের যে দুই জায়গা আছে দুই জায়গাতেই হচ্ছে আমাদের H+ যুক্ত হতে পারে। তো ঘটনাটা আমাদের কি ঘটে বা কিভাবে ঘটনাটা ঘটে? বিষয়টা হচ্ছে দেখো, এই যে আমাদের পাই বন্ধন দুইজনের মাঝেই রয়েছে। এখন এদের মাঝখানে একটু টানাটানি হবে। কেউ হচ্ছে একটু নিজের দিকে টেনে নিয়ে যাবে, মানে নিজের পাশে ইলেকট্রনটাকে একটু টানাটানি করবে। যদিও দুইজনের মাঝে একটা ব্যালেন্স থাকবে, বাট কিছু সময়ের জন্য একজন তার নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়ে যাবে, আবার কিছু সময়ের জন্য আরেকজন তার নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়ে যাবে। এখন খেয়াল করে দেখো, এখানে হচ্ছে যে এই ইলেকট্রনটা, এটা ধরো পাই ইলেকট্রনটা যদি ও টেনে নিয়ে আসে নিজের দিকে, তাহলে এখানে কিন্তু হচ্ছে যে আমাদের কি হবে? নেগেটিভ পোল ক্রিয়েট হবে, এবং সেই নেগেটিভ পোলের প্রতি এই H+ আকৃষ্ট হবে। আবার যদি পাই ইলেকট্রনটা ওর দিকে টেনে নিয়ে আসে, তখন কিন্তু এখানে নেগেটিভ পোল ক্রিয়েট হবে। এটাকে ধরো 1 নম্বর ঘটনা ঘটতেছে। ধরো 1 নম্বর একটা ঘটনা ঘটলো, সেখানে হচ্ছে কি হবে? এই পাই ইলেকট্রনটাকে ও নিজের দিকে টেনে নিয়ে আসে। এই যে CH2 যে আছে, এই CH2 নিজের দিকেই পাই ইলেকট্রনটাকে টেনে নিয়ে আসার ফলে এখানে কি হবে? একটা নেগেটিভ পোল তৈরি হবে। সেই নেগেটিভ পোলের প্রতি H+ আকৃষ্ট হবে। তাহলে কি হচ্ছে খেয়াল করে দেখো, CH3 CH2 তারপর হচ্ছে আমাদের CH, আর হচ্ছে CH2 এর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে CH3 তৈরি করতেছে। এখন এই পাই ইলেকট্রনটা নিজের দিকে ইলেকট্রন টেনে নিছে, তাহলে ওর এখানে কি হবে? ইলেকট্রন স্বল্পতা হবে। পাই ইলেকট্রনটা নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়েছে, তাহলে এই দুজনের মধ্যে যে পাই ইলেকট্রন ছিল, এই পাই ইলেকট্রনটা ও নিজের দিকে টেনে নিছে, তাহলে এখানে ইলেকট্রন স্বল্পতা হবে। এটাকে আমরা প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, ওর মধ্যে ইলেকট্রন স্বল্পতা হয়েছে। এটা প্রথম সিচুয়েশনে আমাদের কি ঘটনা ঘটলো? প্রথম সিচুয়েশনে আমাদের ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে যে আমাদের এই যে পাই ইলেকট্রনটা আছে, এই পাই ইলেকট্রনটা নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়ে যায়। নিজের দিকে ইলেকট্রন, পাই ইলেকট্রনের মধ্যে দুইটা পাই বন্ধন এই দুই কার্বনের মধ্যে আছে, এই কার্বনটা নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়ে গেলে এখানে নেগেটিভ পোল তৈরি হবে। এই নেগেটিভ পোলের প্রতি H+ আকৃষ্ট হয়ে আমাদের হচ্ছে যৌগ গঠন করে ফেলবে। সেকেন্ড সিনারিওতে দেখা গেল যে হচ্ছে যে ওর বদলে ও নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়ে গেল। এটা একটা সেকেন্ড সিনারিও। ও নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়ে যদি যায়, তাহলে ও ইলেকট্রন টেনে নিয়ে গেলে হচ্ছে এই যে আমাদের H+ আছে, এই H+টা হচ্ছে যে আমাদের কি করবে? এই যে আমাদের H+ আছে, H+ ওর দিকে আসবে, কারণ ওর কাছে এখন ঋণাত্মক পোলটা আছে, নেগেটিভ পোল। ও তো পজিটিভ, যে জায়গায় নেগেটিভিটি বেশি পাবে সে চলে যাবে সে জায়গায়। এটা হচ্ছে আমাদের টিভি মিডিয়ার মতো, যে জায়গায় নেগেটিভ সংবাদ বেশি সে জায়গায় চলে যাবে CH2। তাহলে এখানে নেগেটিভ পোল বেশি, তার মানে হচ্ছে এখানে আমাদের ও চলে যাবে। তাহলে হচ্ছে যে আমাদের CH এর সাথে আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি হইলো কি? আমাদের CH2 তৈরি হইলো, প্লাস হচ্ছে আর এখানে কি CH2 রয়ে গেল। ঠিক আছে, CH2 এখন তাহলে এখানে আমাদের হচ্ছে পাই বন্ধনটা চলে আসার কারণে এখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে, কারণ পাই বন্ধনটা ও টেনে নিছে, তাহলে ওর এখানে কি হবে? ইলেকট্রন স্বল্পতা তৈরি হবে, তাই এখানে প্লাস তৈরি দিব আমরা। তাহলে দেখো পুরো বিষয়টা একটু বোঝার বিষয় কি ঘটছে এখানে খেয়াল করে দেখো। আমাদের হচ্ছে যে এই পাই বন্ধন যুক্ত যে বিউটেন 1, এই বিউটেন 1 এর পাই ইলেকট্রনের প্রতি বা ঋণাত্মক আধানের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের হচ্ছে ইলেকট্রোফাইল চলে এসে একটা কার্বনিয়াম আয়ন গঠন করে। কি হবে? যে এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন যেটা রয়েছে আমাদের, এর মধ্যে পাই ইলেকট্রন রয়েছে, এই পাই ইলেকট্রনটা হচ্ছে টানাটানি শুরু হবে, পাই ইলেকট্রন নিয়ে টানাটানি শুরু হবে। দুইজনই পাই ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করবে, কিছুটা ঋণাত্মক একটা ভাব দেখানোর চেষ্টা করবে। তো ও এই পাই ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিল। যখনই ও পাই ইলেকট্রনটা এখানে টেনে নিবে, তাহলে এখানে নেগেটিভ পোল হবে, এখানে পজিটিভ পোল হবে। এই নেগেটিভের প্রতি এই হাইড্রোজেন আকৃষ্ট হয়ে CH3 হবে, আর এখানে একটা পজিটিভ পোল তৈরি হবে, যেটাকে আমরা প্লাস চিহ্ন দিয়ে বুঝাইলাম। এখন এই জায়গার বদলে ও নিজের দিকে ইলেকট্রন টেনে নিতে পারে না? পারে। ও যদি নিজের দিকে ইলেকট্রন টেনে নেয়, তাহলে এখানে নেগেটিভ পোল, এখানে পজিটিভ পোল, যেমন এখানে পজিটিভ পোল দিছে, এখানে নেগেটিভ পোল হইলে এই নেগেটিভ পোলের প্রতি H+ আকৃষ্ট হয়ে তৈরি করবে CH2। তাহলে এখানে একটা পজিটিভ পোল আছে, সাথে CH আমাদের হচ্ছে
একটা কার্বনিয়াম আয়ন গঠন হয়েছে। কার্বনিয়াম আয়ন জিনিসটা কি? কার্বনিয়াম আয়নটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট জৈব যৌগ। ধনাত্মক চার্জ বিশিষ্ট জৈব যৌগ বা অ্যালকাইল গ্রুপকে আমরা কার্বনিয়াম আয়ন বলি। এখন হচ্ছে এখানে দেখো এই যে প্লাস আছে, এই প্লাসটা যে কার্বনে আছে, এই প্লাসটা যে কার্বনে আছে সেই কার্বনটি হচ্ছে মেইন কার্বন। সেই কার্বনের সাথে কয়টা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে সেটার উপর ভিত্তি করে তাকে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম ক্লাসিফাই করি। তাহলে বলো তো এই যে 1 নাম্বার যেটা আছে সেটা কি 1 ডিগ্রি না 2 ডিগ্রি? মানে এই যে আমাদের হচ্ছে এই প্লাস চিহ্নটা যে কার্বনের সাথে আছে সেই কার্বনটার হাতে, সেই কার্বনের কোন হাতে, মানে সেই কার্বনের হাতে কয়টা অ্যালকাইল গ্রুপ আছে তার উপর ভিত্তি করে তাকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ক্লাসিফাই করি। তাহলে খেয়াল করো এটা একটা অ্যালকাইল, এই কার্বনের এই হাতে এটা একটা অ্যালকাইল গ্রুপ, এই হাতে এটা একটা অ্যালকাইল গ্রুপ, দুইটা অ্যালকাইল গ্রুপ আছে। তাহলে এটাকে বলবো 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন বলি, 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন বলি। আর এই যে এটা আছে এটার মধ্যে এই কার্বনের এক হাতে শুধু একটা অ্যালকাইল গ্রুপ আছে, বাকি হাতগুলোয় কিন্তু হাইড্রোজেন আছে। তাহলে কিন্তু এটা আমাদের 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন না, এটা কয় ডিগ্রি কার্বনিয়াম আয়ন? এটা 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এটা হচ্ছে কি আমাদের 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। তাহলে একটা হচ্ছে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন আর একটা হচ্ছে 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। তাহলে ওই যে উপরেরটা দেখতে পাচ্ছি এটা 2 ডিগ্রি কেন? কারণ হচ্ছে যে কার্বনের সাথে ধনাত্মক চার্জ আছে, দ্যাট মিন্স কার্বনিয়াম আয়ন মেইনলি আইডেন্টিফাইং পয়েন্ট যেটা, সে কার্বনের সাথে কয়টা অ্যালকাইল গ্রুপ আছে? দুইটা অ্যালকাইল গ্রুপ থাকলে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, একটা অ্যালকাইল গ্রুপ থাকলে 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে কার্বনিয়াম আয়নের বিষয়টা কিন্তু বুঝলাম। এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। তোমাদের আমি 2 দিন আগে পড়াইছি যে কোন কার্বনিয়াম আয়নটা অধিক স্থায়ী। বলো তো কোন কার্বনিয়াম আয়নটা আমাদের অধিক স্থায়ী? যতগুলো কার্বনিয়াম আয়ন আছে তার মধ্যে কে আমাদের অধিক স্থায়ী? দুই ডিগ্রি আয়ন কার্বনিয়াম আয়ন অধিক স্থায়ী, এটা কিন্তু আমরা শিখে আসছি যে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন অধিক স্থায়ী। এখানে যারা আছে মানে 3 ডিগ্রি অধিক স্থায়ী, হ্যাঁ ঠিক আছে 3 ডিগ্রি অধিক স্থায়ী, বাট এখানে আছে কি 1 ডিগ্রি আর 2 ডিগ্রি, এই দুজনের মধ্যে কে অধিক স্থায়ী? 1 ডিগ্রি আমাদের থেকে কম স্থায়ী, 2 ডিগ্রি আমাদের অধিক স্থায়ী। তাহলে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন হচ্ছে আমাদের অধিক স্থায়ী। রুটিন তো দেওয়া আছে বাবা, রুটিন অনুযায়ী তো আজকে তোমাদের ক্লাস, তাই না? এটা হাতে লেখা রুটিন কষ্ট করে দিয়েছিলাম, সেখানেই বলা আছে আজকে ক্লাস অধিক স্থায়ী। তাহলে এটা আমাদের অধিক স্থায়ী, আর এটা কি দেখতে পাচ্ছি আমাদের? এটা হচ্ছে আমাদের কম স্থায়ী। অধিক স্থায়ী আর এটা হচ্ছে আমাদের কম স্থায়ী। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের কম স্থায়ী। এটা হচ্ছে আমাদের কম স্থায়ী। তাইলে দেখো কোনটা বেশি তৈরি হবে? যেটা হচ্ছে অধিক স্থায়ী সেটা বেশি তৈরি হবে নাকি কম স্থায়ী যেটা সেটা বেশি তৈরি হবে? অবশ্যই অধিক স্থায়ীটা বেশি তৈরি হবে। তৃতীয় ধাপে আমাদের কি ঘটে খেয়াল করো। তৃতীয় ধাপে যেটা ঘটে এই হচ্ছে কার্বনিয়াম আয়নের ধনাত্মক আধানের প্রতি আমাদের এই Br মাইনাস আকৃষ্ট হয়ে আমাদের যৌগ গঠন করে, তাহলে হচ্ছে আমাদের কি হচ্ছে এখানে খেয়াল করি দেখি আমরা। তাহলে এখানে হচ্ছে আমাদের এই CH3 তাহলে প্লাস, তারপর হচ্ছে আমাদের এখানে CH2 প্লাস, এই যে আমাদের পুরো জায়গাটা রয়েছে এটার সাথে হচ্ছে আমরা কি যুক্ত করব? এটার সাথে আমরা হচ্ছে ব্রোমিন যুক্ত করব। ব্রোমিন যুক্ত হবে এই জায়গায়, ব্রোমিন যুক্ত হয়ে আমাদের কি তৈরি করবে? আমাদের
আমাদের CH3 CH2 CHBr আর হচ্ছে আমাদের কি CH3 আর এখানে তৈরি হবে কি এখানে তৈরি হবে হচ্ছে আমাদের CH3 CH2 CH2 CH2Br ঠিক আছে তাহলে আমাদের কি তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের এই যে এটা দেখতে পাচ্ছি এটার নাম কি এটার নাম হচ্ছে আমাদের 2 ব্রোমো বিউটেন 2 ব্রোমো বিউটেন আর এটা হচ্ছে আমাদের এটাই হচ্ছে প্রধান উৎপাদ এটা কত পার্সেন্ট তৈরি হবে এটা 90% তৈরি হবে এটা প্রধান উৎপাদ আর এটা হচ্ছে 1 ব্রোমো বিউটেন 1 ব্রোমো বিউটেন এটা হচ্ছে কি আমাদের গৌণ উৎপাদ এটা কি আমাদের এটা হচ্ছে গৌণ উৎপাদ এটা কি আমাদের গৌণ উৎপাদ একটা হচ্ছে প্রধান উৎপাদ আর এটা হচ্ছে গৌণ উৎপাদ ঠিক আছে তাহলে এখন হচ্ছে তাহলে দেখো পুরো বিষয়টা তোমরা কি বুঝতে পারছো কিনা আগে নিজেরা একবার হচ্ছে চোখ বুলাও তো পুরো ঘটনাটা কি ঘটলো এই জায়গায় যে মেকানিক এটা কিন্তু পরীক্ষায় আসবে তোমরা যারা 24 ব্যাচ আছো তাদের পরীক্ষা 23 ব্যাচের পরীক্ষায় যদি নাও দিতে পারে চাইলে কারণ অ্যাডভান্স লেভেলের বিষয়পত্র দিবে 24 ব্যাচের একদম শুরুতে এটা দিবে আর 23 ব্যাচেরও এইচএসসির জন্য ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্ন সহজ অনেক সহজ মনে হয় আরে কি মজাদার জিনিস কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু ঠুস করে দিয়ে দিবে তখন হুশ হয়ে যায় কিন্তু তখন কিন্তু হুশ ফিরে যায় যে আমরা পারি না কিন্তু অনেক সময় আমরা পারি না সো এটা না পারার কোনো প্রশ্নই আসে না এটা অবশ্যই 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 পারতে হবে অবশ্যই পারতে হবে ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি আমরা এতটুকু বিষয় আচ্ছা দেখো আবার যদি আমি তোমাকে একটু এক্সপ্লেইন করি এই পুরো বিষয়টা হচ্ছে মার্কনিকভ সংযোজন বিক্রিয়া একটা ইলেকট্রোফিলিক বিক্রিয়া এটা এখানে কি হয় যে আমাদের অপ্রতিসম যে অসম্পৃক্ত জৈব যৌগ আছে অসম্পৃক্ত জৈব যৌগ মানে কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যে জৈব যৌগগুলো রয়েছে তাদের মধ্যে যারা অপ্রতিসম তার সাথে একটা অপ্রতিসম বিকারক কোনো সংযোজন বিক্রিয়ার সময় কি হবে যে পাশে আমাদের অসম্পৃক্ত কার্বনের যে পাশে হাইড্রোজেন বেশি আছে সে পাশে গিয়ে আরেকটা হাইড্রোজেন যুক্ত হবে এটাই আমাদের হচ্ছে প্রধান উৎপাদ হবে তো প্রথমে আমাদের কি হয় এই বিউটিন 1 এ যে পাই ইলেকট্রন আছে সেই পাই ইলেকট্রনের প্রভাবে বিকারক অণুর হাইড্রোজেন ব্রোমাইড ভেঙে ইলেকট্রোফাইল ও নিউক্লিওফিল তৈরি হয় হাইড্রোজেন ব্রোমাইড H+ আর Br- তৈরি হয় এই বিউটিন 1 এর পাই ইলেকট্রনের প্রতি ইলেকট্রোফাইল আকৃষ্ট হয়ে কার্বনিয়াম আয়ন তৈরি করে এখানে আমরা পুরো প্রসিডিউরটা তোমাদের এক্সপ্লেইন করেছে কি হয় এই দ্বিবন্ধনযুক্ত যৌগের মধ্যে আমাদের হচ্ছে একটা পাই ইলেকট্রন নিয়ে টানাটানি হয় পাই ইলেকট্রন যার দিকে যাবে সেখানে ঋণাত্মক পোল তৈরি হবে তার প্রতি H+ আকৃষ্ট হবে আর যার থেকে চলে যাবে তার এখানে ধনাত্মক পোল সৃষ্টি হবে এখানে আমাদের হাইড্রোজেন যুক্ত CH3 আর এখান থেকে চলে যাওয়া CH তৈরি হয়েছে সেম অপোজিট পাশেও ঘটে তো আমাদের এখানে 2 ডিগ্রি কার্বনিয়াম এবং 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন তৈরি হয় এবং এই কার্বনিয়াম আয়নের সাথে ঋণাত্মক আয়ন যুক্ত হয়ে আমাদের হচ্ছে যৌগ তৈরি করে যেহেতু 2 ডিগ্রি আয়ন অধিক স্থায়ী সেজন্য আমাদের 2 ব্রোমো বিউটেনটা আমাদের প্রধান উৎপাদ হয়েছে তাহলে এটাই হচ্ছে আমাদের মার্কনিকভ নীতি তাহলে মার্কনিকভ নীতিতে আমরা হচ্ছে এই জিনিসটা পাই এখন এখান থেকে একটা প্রশ্ন আসে যে হচ্ছে যে আমাদের প্রধান আমাদের এইখানে তাহলে আমরা এখানে বলতে পারি যে আমরা লাস্টে শেষ কথায় বলতে পারি যেহেতু 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন যেহেতু 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন অধিক স্থায়ী তাই আমাদের হচ্ছে
2-ব্রোমো-বিউটেন আমাদের প্রধান উৎপাদ, বিউটেন প্রধান উৎপাদ হয়, ঠিক আছে। আমার মনে হয় তোমরা সবাই পুরো বিষয়টা বুঝতে পারছো এবং তোমাদের সকলের বোধগম্য হয়েছে, ঠিক আছে। সবাই বুঝতে পেরেছি না আমরা পুরো বিষয়টা? আচ্ছা, ওকে। এখন আসো যে আমাদের যে আমরা এই মার্কনিকভ নীতি যেমন আছে, মার্কনিকভ নীতির একটা বিপরীত নিয়ম আছে, এটাকে বলা হয় বিপরীত মার্কনিকভ নীতি। যে তেলা মাথায় তেল দেওয়া সে মানে না, সে তেলা মাথায় তেল দেওয়া মানবে না, এটাকে বলা হয় বিপরীত মার্কনিকভ নীতি। বিপরীত মার্কনিকভ নীতি বা এটা বিজ্ঞানী খারাস আবিষ্কার করছে বলে এটাকে খারাসের ফলাফল বলা হয়। 1933 সালে বিজ্ঞানী খারাস এটা আবিষ্কার করে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় খারাসের নীতি, বা এটাকে আমরা জৈব পারক্সাইড ফলাফল বলতে পারি, কারণ এখানে প্রভাবক হিসেবে জৈব পারক্সাইড ব্যবহার করা হয়। জৈব পারঅক্সাইড ফলাফল বলা হয়। তাহলে বিপরীত মার্কনিকভ নীতি, খারাসের নীতি বা জৈব পারক্সাইড ফলাফল, ঠিক আছে। খেয়াল করে দেখো যে এই বিপরীত মার্কনিকভ নীতি বা খারাসের নীতি বা জৈব পারক্সাইড ফলাফল এই জিনিসটা আমাদের কি। খেয়াল করো যে এখানে সব কথা সেম, আমাদের সংজ্ঞার মধ্যে আমরা একই কথা বলবো যে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারক অণুর অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারক অণুর অপ্রতিসম বিকারক সংযোজন বিক্রিয়ার সময় বিকারক অণুর সংযোজন বিক্রিয়ার সময় বিকারক অণুর ঋণাত্মক অংশ তাহলে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারক অণুর সংযোজন বিক্রিয়ার সময় বিকারক অণুর ধনাত্মক অংশ অসম্পৃক্ত কার্বনের যে পাশে হাইড্রোজেন কম আছে, এর আগে কি হয়েছে মার্কনিকভ নীতিতে কি হয়েছে, যে পাশে হাইড্রোজেন বেশি আছে সে পাশে গিয়ে সে যুক্ত হয়েছিল। আর এখন কি হবে, যে পাশে হাইড্রোজেন কম আছে, যে পাশে হাইড্রোজেন কম থাকে আমাদের সেই পাশে প্রধানত যুক্ত হয়, ঠিক আছে। তাহলে এটা বিপরীত মার্কনিকভ নীতি। মার্কনিকভ নীতিতে কি হয়েছিল, সব কথা কিন্তু সেম ছিল, জাস্ট এই ধনাত্মক অংশ অসম্পৃক্ত কার্বনের যে পাশে হাইড্রোজেন বেশি সে পাশে যুক্ত হয়েছিল, এখানে বিপরীতটা হবে। তাহলে আমাদের CH3 CH ডাবল বন্ড CH2, এটার সাথে আমাদের এই হাইড্রোজেন ব্রোমাইড যখন আমাদের যুক্ত হলে আমাদের কি হবে, হাইড্রোজেন ব্রোমাইড যখন যুক্ত হলে আমাদের এইখানে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখতে পাই CH3 CH2, এই যে যৌগটা আছে এখানে আমাদের হাইড্রোজেন কোথায়, তাহলে এখানে আমাদের তৈরি হলো ধরো CH3, এখানে তৈরি হলো Br, এখানে আমাদের CH3 CH2 Br, এই যে দুইটা যৌগ আছে, এই দুইটা যৌগের মধ্যে এটাকে আমরা বলতেছি 2-ব্রোমোপ্রোপেন, আর এটাকে আমরা বলতেছি 1-ব্রোমোপ্রোপেন, 2-ব্রোমোপ্রোপেন। এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের প্রভাবক ব্যবহার করা হয় জৈব পারক্সাইড ROR, এটা জৈব পারক্সাইড। এই প্রভাবকের উপস্থিতিতে এই দুইজন আমাদের বিক্রিয়া করে কি তৈরি করবে, আমাদের এই যে 2-ব্রোমোপ্রোপেন যে আছে, 2-ব্রোমোপ্রোপেন যে আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে কোনটা প্রধান উৎপাদ হবে।
আমাদের হচ্ছে যে 1 ব্রোমোপ্রোপেনটা প্রধান উৎপাদ হবে। কেন? এখানে আমাদের হাইড্রোজেন যে কম আছে সেখানে হাইড্রোজেন যুক্ত হওয়াটা আমাদের মেইন কথা। তাহলে এটা হচ্ছে আমাদের 99% তৈরি হবে। এটা হচ্ছে 99.9%, 90 না, শুধু 99% তৈরি হয়। এটা হচ্ছে আমাদের প্রধান উৎপাদ, এটা হচ্ছে আমাদের প্রধান উৎপাদ, এটা হচ্ছে প্রধান উৎপাদ হয়। আর এই যে দেখতে পাচ্ছ পাশেরটা 2 ব্রোমোপ্রোপেন, এটা 1% তৈরি হয়। এটা কি হয়? আমাদের গৌণ উৎপাদ হয়, গৌণ উৎপাদ হয়। ঠিক আছে? তাহলে এই হচ্ছে যে আমাদের মেইন। এখানে কেন? এটা হচ্ছে এই জৈব পারক্সাইডের কারণে আমাদের এই ঘটনাটা ঘটে। এটা কিসের কারণে ঘটে? জৈব পারক্সাইডের কারণে। এটার পুরো হচ্ছে মেকানিজম আমাদের আসলে পড়ার খুব বেশি হচ্ছে প্রয়োজন নাই। আমরা জাস্ট হচ্ছে এতটুকু জানলেই আমাদের হয়ে যাবে। মূলত আমাদের পরীক্ষায় মার্কনিকভ নীতিটা আসবে। এমসিকিউতে তোমাদের এই বিপরীত মার্কনিকভ নীতি বা খারাসের নীতি বা জৈব পারক্সাইড ফলাফলটা পরীক্ষার মধ্যে আসতে পারে, যে জৈব পারক্সাইড ফলাফলে আমাদের কি হয়। তাহলে আমরা একটা সংযোজন বিক্রিয়া শিখে ফেললাম, যে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কি, অ্যালকাইল হ্যালাইড যুক্ত হবে যখন, তখন আমাদের কি হবে। এবং এই মার্কনিকভ নীতিটা সকল ধরনের সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রেই ফলো হবে। সকল ধরনের সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের এই মার্কনিকভ নীতি ফলো হবে, ওয়াইডলি ফলো হবে। দেখো পুরো বিষয়টা বুঝতে পারছো তোমরা? পুরো বিষয়টা বুঝতে পারছো? পুরো বিষয়টা বুঝতে পারছো? পুরো বিষয়টা বুঝতে পারছো? আর ও আর কি এস্টার না, আর ও আর জিনিসটা হচ্ছে আমাদের একটা আমাদের জৈব পার অক্সাইড, জৈব পার অক্সাইড। ঠিক আছে? আর ধরো CH3OO, এটা একটা জৈব পার অক্সাইড। এটাকে কি বলি? জৈব পার অক্সাইড। কেন জৈব পার অক্সাইড বলতেছি? ধরো হচ্ছে এটা কি আমাদের হাইড্রোজেন পার অক্সাইড না? এই যে ধরো HOOH, মানে এই যে যেটাকে তোমরা H2O2 লেখো, এটা কি হাইড্রোজেন পার অক্সাইড। এটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড। এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পার অক্সাইড। এটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড। এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পার অক্সাইড। এই হাইড্রোজেনের জায়গায় যদি আর চলে আসে, আর ও ও আর, মানে হচ্ছে R2O2, তখন সেটাকে কি বলি আমরা? জৈব পার অক্সাইড বলি। ঠিক আছে? আচ্ছা আমি একটু 5 মিনিট ব্রেক নেব। আসতেছি, দেখা হবে ব্রেকের পর।
টেকেন টাইম মোর, যে বেশি সময় নিয়ে নিছি আমি, আমার হচ্ছে যে কম সময় নেওয়ার কথা ছিল, আমি হচ্ছে বেশি সময় নিয়েছি, ঠিক আছে 4 মিনিট বেশি সময় নিয়েছি, সরি ফর দ্যাট। আচ্ছা চলে আসছি আমি। ওকে, এই যে চলে আসছি ভাইয়া, এই যে আসছি, চলে আসছি তো আমি আছি। আচ্ছা, তাহলে আমরা সংযোজন বিক্রিয়াটা পড়লাম, যে অ্যালকিনের সংযোজন বিক্রিয়া, এটাই খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল, আমরা সংযোজন বিক্রিয়াটা পড়ে ফেলছি। এখন আমরা হচ্ছে যে কোনো কিছু সংযোজন করে দেখতে পারি অ্যালকিনের সাথে। ধরো অ্যালকিনের সাথে সালফিউরিক অ্যাসিডের সংযোজন বিক্রিয়া, সালফিউরিক অ্যাসিড সহ অ্যালকিনের বিক্রিয়া H2SO4, তাহলে এটা একটা বিক্রিয়া ছিল। আমরা অ্যালকিনের আরেকটা সংযোজন বিক্রিয়া দেখতে পারি H2SO4 সহ অ্যালকিনের বিক্রিয়া, 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 অ্যালকিনের বিক্রিয়া কি সহ? H2SO4 সহ হচ্ছে আমরা অ্যালকিনের বিক্রিয়া দেখতে পাচ্ছি। তাহলে কি ঘটনা ঘটবে এখানে খেয়াল করে দেখো, যে আমাদের ধরো আমি তোমাকে একটা অসম্পৃক্ত অ্যালকিন দিলাম, ঠিক আছে? সম্পৃক্ত অ্যালকিন হলে কি হবে? আচ্ছা ভাই, অসম্পৃক্ত অ্যালকিন তো অলওয়েজ দেন, একটা সম্পৃক্ত অ্যালকিন দেন তো, যে একটা CH2 ডাবল বন্ড CH2 দিলাম, এর সাথে তোমাকে আমি হচ্ছে H2SO4 যুক্ত করতে বললাম। H2SO4 যখন যুক্ত করবা তখন ঘটনাটা কি হবে? সালফিউরিক অ্যাসিড ভাঙা কি তৈরি হয়? সালফিউরিক অ্যাসিড ভেঙে বেসিক্যালি এরকম হয়, H আর হচ্ছে HSO4। সালফিউরিক অ্যাসিড আমাদের বেসিক্যালি কি থাকে? H এবং HSO4 এই দুই ভাগে থাকে। এটাকে আরেকটু সুন্দরভাবে এভাবে লেখা যায়, বেসিক্যালি HOHSO3, OHSO3 বা OSO3H বা OSO3H ও আমরা বলতে পারি, OSO3H আমরা বলতে পারি, OSO3H, 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 ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের এই সালফিউরিক অ্যাসিডটা ভেঙে বেসিক্যালি এই হিসাবে থাকে। কি হিসাবে থাকে সালফিউরিক অ্যাসিডটা ভেঙে? সালফিউরিক অ্যাসিডটা আমাদের দুইটা যে অণু আছে, সালফিউরিক অ্যাসিডের দুই অণু হচ্ছে এরকম, H আর একটা হচ্ছে OSO3H, H আর একটা হচ্ছে OSO3H। তাহলে এখন এই দুইটার মধ্যে এটা হচ্ছে ধনাত্মক অণু আর এটা হচ্ছে কি? ঋণাত্মক অণু। এটা ধনাত্মক অণু, এটা ঋণাত্মক অণু, এটা ধনাত্মক অণু আর একটা কি? ঋণাত্মক অণু। এখন প্রশ্ন আসতে হবে, ভাইয়া ওরা এভাবে কেন থাকে, ওরা এইভাবে কেন থাকে? ঠিক আছে, এটা বেসিক্যালি আমাদের সালফার যে আছে, সালফারের মূলত 8টা হাত এখানে ক্রিয়েট হয়, সালফারের 8টা হাত ক্রিয়েট হয়। তো সালফারের সাথে হচ্ছে অক্সিজেন 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 যুক্ত থাকে, এপাশে একটা হাইড্রোজেন থাকে, এপাশে একটা OH থাকে, ঠিক আছে? বেসিক্যালি এই OH যে আছে, এই OH-টার মধ্যে একটা ভাঙন ক্রিয়েট হয়। তাহলে HSO3OH এরকম আমাদের একটা থাকলো। এখন কই যুক্ত হবে? এখন হচ্ছে যে যেহেতু এটা সম্পৃক্ত, অসম্পৃক্ত কার্বনের মধ্যে অপ্রতিসম না প্রতিসম বিকারক, এখন যে কোনো পাশেই আমাদের যুক্ত হতে পারে। তাহলে ধরো হচ্ছে CH2 এটার সাথে একটা হাইড্রোজেন যুক্ত হইলো, আর CH2 এটার সাথে হচ্ছে এই OSO3H যুক্ত হইলো। কি যুক্ত হইলো? OSO3H যুক্ত হইলো, ঠিক আছে? এখন এটা যে পাইলাম, এটা কি কোনো আমার দৃশ্যমান কোনো কিছু বা ভালা কোনো কিছু পাইলাম না। তখন আমরা কি করব? এর সাথে হচ্ছে আবার পানি যোগ করব, এর সাথে আবার কি যোগ করব? এর সাথে হচ্ছে আবার পানি যোগ করবে, এর সাথে আবার হচ্ছে H2O বা পানি যোগ করবে, H2O বা পানি যোগ করবে। H2O মানে কি হচ্ছে? H2O মানে হচ্ছে H আর OH, H2O মানে হচ্ছে H আর OH। তাহলে হচ্ছে এখান থেকে এই SO3H পুরাটা অপসারিত হয়ে সেটা হচ্ছে আমাদের OH এর সাথে যুক্ত হবে। SO3H এটা OH এর সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? H2SO4 তৈরি করবে, আর আরেকটা হাইড্রোজেন এখানে এসে যুক্ত হবে, যুক্ত হয়ে কি তৈরি করবে? CH3CH2OH, CH3CH2OH, CH3CH2OH তৈরি হবে, ঠিক আছে? তাইলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে অ্যালকিন আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন, এর সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিড যুক্ত করি, সালফিউরিক অ্যাসিড যুক্ত হয়ে একটা খুব জটিল একটা যৌগ গঠন করবে। সেই জটিল যৌগটার সাথে পানি যুক্ত করলে আমরা কি পেয়ে যাব? সেই জটিল যৌগটার সাথে পানি যুক্ত করলে আমরা অ্যালকোহল পেয়ে যাব। আমরা আরেকটা एग्जांपल দেখি, ধরো হচ্ছে আমাদের CH3CH ডাবল বন্ড CH2, এর সাথে হচ্ছে যে আমরা কি যুক্ত করব? এর সাথে যুক্ত করব H2SO4। তাহলে এখানে কি পাবো আমরা? এখানে পাবো হচ্ছে H আর এটা হচ্ছে OSO3H, H
আরেকটা হচ্ছে কি আমাদের OSO3H। তাহলে এখানে আমরা যদি হচ্ছে যে দ্বিবন্ধন দেখি, এখানে যদি আমরা হচ্ছে দ্বিবন্ধন দেখি, সরি আমরা যদি এখানে দেখি, এখানে কি দেখতে পাবো, এখানে আমাদের CH3, তারপর হচ্ছে আমাদের CH2। এখন হাইড্রোজেন কোথায় যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন যুক্ত হবে। এটা হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া টেকনিক। তাহলে এখানে হাইড্রোজেন আসলো আর এখানে এই OSO3H আসবে, মানে প্রধান উৎপাদ। আমরা যখন কাজ করবো আমরা প্রধান উৎপাদটাকেই মেইন প্রায়োরিটি দিব। তারপর এর সাথে হচ্ছে আমরা পানি যুক্ত করলে কি হবে, এর সাথে পানি যুক্ত করলে হচ্ছে আমাদের এই CH3CH আর CH2 এর সাথে হাইড্রোজেন CH3 হয়ে গেল OH। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে আমাদের প্রোপ টু অল, প্রোপানল হয়ে গেল। তাহলে এই যে দেখো অ্যালকিন থেকে অ্যালকোহল পেয়ে গেলাম, কিন্তু আমরা এই অ্যালকিন থেকে আমরা কি পেয়ে গেলাম, অ্যালকোহল পেয়ে গেলাম। তাহলে অ্যালকিন এবং অ্যালকোহলের মধ্যে পারস্পরিক রূপান্তর হয়, কিন্তু অ্যালকোহল থেকে কিন্তু আমরা অ্যালকিন পাই কিভাবে, অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করলে এক অণু পানি অপসারিত হয়ে কি তৈরি হবে, অ্যালকোহল তৈরি হবে। আবার এই অ্যালকিনের সাথে সালফিউরিক অ্যাসিড যুক্ত করলে, আচ্ছা তাহলে এতটুকু লিখছো, লেখা হয়েছে। এখন আমি তোমাদের এই জিনিসটা একটু লিখে দিই যে অ্যালকিন ও অ্যালকোহলের অ্যালকিন ও অ্যালকোহলের পারস্পরিক রূপান্তর, অ্যালকিন ও অ্যালকোহলের পারস্পরিক রূপান্তর, অ্যালকিন এবং 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 অ্যালকোহলের পারস্পরিক রূপান্তর। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা ফার্স্টে দেখি অ্যালকিন টু অ্যালকোহল, মাত্রই আমি করে আসলাম অ্যালকিন থেকে অ্যালকিন টু অ্যালকোহল। কিভাবে করলাম আবারও পুরো প্রসিডিউরটা দেখাচ্ছি। কি হয় আমাদের এখানে, আমাদের হচ্ছে এখানে আমাদের ধরো হচ্ছে বিউটিন 1 আছে, CH3CH2 CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে কি বিউটিন 1। এই বিউটিন 1 এর সাথে হচ্ছে আমরা হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত যদি আমরা যদি H2SO4 যুক্ত করি, H2SO4টা আমাদের মূলত কি হিসাবে থাকে, H, আর একটা হচ্ছে OSO3H। তাহলে এখানে আমরা কি পাবো, এখান থেকে হচ্ছে আমরা পাবো হচ্ছে আমাদের এখান থেকে পাবো হচ্ছে আমরা CH3, এখান থেকে পাবো হচ্ছে আমরা CH3CH2CH2CH আর CH2, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে CH3 হবে, আর এই জায়গায় যুক্ত হবে OSO3H। এখন হচ্ছে যে আমাদের এখানে আমরা যদি পানি যুক্ত করি, H2O যুক্ত করি, তাহলে হচ্ছে আমাদের কি তৈরি হবে, CH3CH2CH3। তাইলে আমরা দেখতে পাচ্ছি CH3CH2CH3, আর এখানে এই O এর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে OH তৈরি হলো, প্লাস হচ্ছে আমরা পাবো আবার সালফ্রিক অ্যাসিড আবার তৈরি হয়ে যাবে। সালফ্রিক অ্যাসিডটা মূলত এখানে একটা প্রভাবক হিসেবে কাজ করে। তাহলে আমরা অ্যালকিন টু অ্যালকোহল পেয়ে গেলাম। আর যদি আমরা অ্যালকোহল থেকে অ্যালকিন চাই তাইলেও কিন্তু সেটা আমরা পাইতে পারি, অ্যালকোহল থেকে অ্যালকিন চাইলে তাইলেও কিন্তু সেটা আমরা পাইতে পারি। এই অ্যালকোহল টু অ্যালকিন, 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 অ্যালকোহল টু অ্যালকিন। অ্যালকোহল থেকে অ্যালকিন আমরা কিভাবে পেতে পারি, খেয়াল করে দেখো, অ্যালকোহল টু অ্যালকিন, অ্যালকোহল টু অ্যালকিন। এই অ্যালকোহল থেকে অ্যালকিন আমরা কিভাবে পেতে পারি, এই যে আমাদের অ্যালকোহল আছে CH3CH2OH, ধরো এই অ্যালকোহলের সাথে যদি আমরা সালফ্রিক অ্যাসিড যুক্ত করি, সালফ্রিক অ্যাসিড হচ্ছে একটা কি নিরোধক, এখান থেকে কি অপসারণ করবে, এখনো পানি অপসারণ করবে, এক জায়গা থেকে OH অপসারণ করবে আর এক জায়গা থেকে হাইড্রোজেন অপসারণ করবে, করে কি তৈরি করবে, CH2 ডাবল বন্ড CH2 তৈরি করবে, প্লাস হচ্ছে যে আমাদের কি তৈরি হবে এখান থেকে, এই যে পানি যেটা অপসারিত হইলো এখনো পানি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পারস্পরিক রূপান্তর। তাহলে অ্যালকিন থেকে অ্যালকোহল পাওয়া যায়, আবার অ্যালকোহল থেকে কি পাওয়া যায়, অ্যালকিন পাওয়া যায়। বুঝতে পারছো পুরো বিষয়টা, এটাকে বলা হয় হচ্ছে এদের পারস্পরিক রূপান্তর।
আমরা কি বুঝতে পারছি এই বিষয়টা? আমরা কি বুঝতে পারছি এই বিষয়টা? ও অ্যালকোহল মানে কি? অ্যালকোহল মানে কি? অ্যালকোহল মানে অ্যালকোহল, অ্যালকোহল মানে হচ্ছে যার মধ্যে ওএইচ গ্রুপ থাকে তাকে অ্যালকোহল বলি। এই যে ওএইচ গ্রুপ আছে তাকে অ্যালকোহল বলি। তুমি কি জিগাও এসব? দেখো তো বুঝছো কিনা তোমরা? ও অ্যালকোহল মানে কি? কোথায় ও অ্যালকোহল লিখছি? মানে ও অ্যালকোহল জিনিস আবার কি? অ্যালকিন ও, আচ্ছা এটা লিখছি ও মানে হচ্ছে এই দুইটার মধ্যে পারস্পরিক রূপান্তর বুঝাইছি ও লিখে। তুমি এটাকে ধরছো, ভালো কাজ করছো, ধরছো। আচ্ছা, তাহলে আমরা অ্যালকিন এবং অ্যালকোহলের পারস্পরিক রূপান্তরটা কিন্তু বুঝলাম, যে অ্যালকিন থেকে আমরা চাইলে অ্যালকোহল পেতে পারি, আবার অ্যালকোহল থেকে অ্যালকিন পেতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপর আসা যাক হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা রিয়াকশন আছে, সেটা হচ্ছে ওজোন সংযোজন। ওজোন সংযোজন, অ্যালকিনের সাথে আমরা খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন করতে পারি, অ্যালকিনের ওজোন সংযোজন। অ্যালকিনের সাথে কি সংযোজন করব? অ্যালকিনের ওজোন সংযোজন করব। খুবই ইন্টারেস্টিং একটা বিক্রিয়া ওজোন সংযোজন, অ্যালকিনের ওজোন সংযোজন। মনে রাখবে অ্যালকিনের ওজোন সংযোজনে হয় অ্যালডিহাইড নাহলে কিটোন তৈরি হবে। কি তৈরি হবে? হয় অ্যালডিহাইড বা কিটোন তৈরি হবে, হয় অ্যালডিহাইড তৈরি হবে অথবা কিটোন তৈরি হবে। অ্যালডিহাইড বা কিটোন তৈরি হয়, অ্যালডিহাইড তৈরি হবে নাহলে কিটোন তৈরি হবে, হয় অ্যালডিহাইড তৈরি হবে নাহলে কিটোন তৈরি হবে, ঠিক আছে। কি হয় আসো দেখি এখানে আমাদের অ্যালকিনের ওজোন সংযোজন। অ্যালকিনের ওজোন সংযোজন কি ঘটনা ঘটে এই জায়গাটার মধ্যে, আসো আমরা দেখার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে এই যে ধরো কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত একটা যৌগ, তার দুই পাশে দুইটা হাইড্রোজেন আছে, এর সাথে কি যুক্ত হবে? এর সাথে ওজোন যুক্ত হবে। কি যুক্ত হবে? ওজোন যুক্ত হবে। ওজোন O3, O3 মানে কি? কয়টা অক্সিজেন আছে? 3টা অক্সিজেন। এই ওজোন যুক্ত হবে যখন, তখন এখানে পাই বন্ধনটা ভেঙে যাবে। কি বন্ধনটা ভেঙে যাবে? পাই বন্ধনটা ভেঙে যাবে। ওজোন যুক্ত হবে, এখানে প্রভাবক হিসেবে কার্বন টেট্রাক্লোরাইড আমাদের হচ্ছে প্রভাবক হিসেবে ব্যবহার হবে, এবং এখানে হচ্ছে আমাদের এই পাই বন্ধনটা ভেঙে যাবে। পাই বন্ধন ভেঙে যাবে জিনিসটা আমরা এভাবে লিখবো, যে এই কার্বন কার্বন দ্বিবন্ধনের দুই পাশে যা আছে লিখবো, পাই বন্ধনটা আমরা একটু পরে লিখবো, মানে বন্ধনটাই বাদ দিয়ে বন্ধনটা একটু পরে লিখবো, ঠিক আছে। এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে যে দ্বিবন্ধন যুক্ত জায়গায় দ্বিবন্ধনটা বাদ রেখে তারপর লিখবো। এখন হচ্ছে যে এখানে আমাদের কি হবে? এই অক্সিজেনটা পুরো জায়গা জুড়ে চলে আসবে এবং অক্সিজেনটা একটা ঘরের শেপে যুক্ত হবে। কি হবে? এই উপরের দিকে এই হাত দিয়ে দেখাবো এখানে একটা অক্সিজেন যুক্ত হচ্ছে, আর এই বরাবর হচ্ছে আরো দুইটা অক্সিজেন যুক্ত হচ্ছে। এই দুইটা অক্সিজেন আবার হচ্ছে নিজেদের মাঝখানে যুক্ত রয়েছে। তাহলে কয়টা অক্সিজেন যুক্ত হইলো? 3টা অক্সিজেন যুক্ত হইলো। কার্বনের কয়টা হাত হইলো? এই কার্বনের 2 হাত, 3 হাত, 4 হাত। এই কার্বনের 2 হাত, 3 হাত, 4 হাত, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো এই যে যৌগটা, এখানে পাই বন্ধন সিগমা বন্ধন, কার্বন কার্বনের সাথে এই কার্বন কার্বনের যে পাই সিগমা বন্ধন আছে দুইটাই আমাদের ভেঙে যায়। কার্বন কার্বনের পাই সিগমা বন্ধন যে আছে দুইটাই ভেঙে যায়। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে CH2, এখানে CH2, দুইটা CH2 আমরা দেখতে পাচ্ছি। তার মাঝখানে মানে দ্বিবন্ধনটা পুরাই উধাও হয়ে যাবে। এই দ্বিবন্ধনের জায়গায় কি বসবে? ওজোন বসবে। একটা অক্সিজেন তিনটা অক্সিজেন পরমাণু বসবে। একটা অক্সিজেন মাথার উপরে আর দুইটা অক্সিজেন মাথার নিচে, মানে একটা ঘর তৈরি করি না আমরা এভাবে, জাস্ট লাইক ঘর তৈরি হবে, জায়গায় ঘর তৈরি হবে। তাহলে প্রতি মাথায় কি থাকবে? এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমাদের তৈরি হলো। এখন হচ্ছে যে আমাদের যেটা তৈরি হয় এটাকে আমরা একটা ওজোনাইড বলি। যেটা তৈরি হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা ওজোনাইড বলি। এটা হচ্ছে আমাদের এই পানি দিয়ে এই ঘর, মাটির ঘর তৈরি হবে। মাটির ঘরে পানি দিলে কি হয় রে? মাটির ঘর ভেঙে যায় না? মাটির ঘরকে পানি দিলে মাটির ঘর ভেঙে যায়। সো এই পানির প্রভাবে এবং হচ্ছে পানি এবং জিঙ্ক প্রভাবকের উপস্থিতিতে এরা ভেঙে যায়। কিভাবে ভাঙে? সবসময় মনে রাখবা, এই উপরের অক্সিজেনটাকে রেখে এইভাবে ভেঙে যায়। উপরের অক্সিজেনটাকে এতিম করে রেখে এইভাবে ভেঙে যায়। বামে ডানে অক্সিজেন ছাড়া বাকিটা ভাঙবে, একটা করে অক্সিজেন নিয়ে ভাঙবে, একটা করে অক্সিজেন এই বরাবর নামবে, একটা অক্সিজেন নিয়ে নামবে, এই বরাবর নামবে, একটা অক্সিজেন নিয়ে নামবে। ওই অক্সিজেনটা হচ্ছে আমাদের এতিমের মতো থেকে যায়। সেই অক্সিজেনটা জিঙ্কের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? জিঙ্ক অক্সাইড তৈরি করে। জিঙ্কের সাথে যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড তৈরি হয়। এপাশে কি আছে দেখো? CH2O। CH2O মানে আসলে কি? CH2 মানে এই যে ধরো CH2O, CH2O এই জিনিসটাকে কিভাবে লেখা যায়? এই জিনিসটা কিভাবে লেখা যায় না? HCHO। তাহলে এখান থেকে তৈরি হচ্ছে HCHO প্লাস হচ্ছে HCHO প্লাস হচ্ছে HCHO, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ওজনীকরণ বিক্রিয়া বা ওজোনাইড, ওজোন সংযোজন। কি হয় আবারও দেখি আমরা। ধরো আমাদের এখানে আছে হচ্ছে CH3
CH2 ডাবল বন্ড CH ডাবল বন্ড CH2 CH ডাবল বন্ড CH2 CH ডাবল বন্ড CH2 প্লাস এর সাথে আমি ওজন যুক্ত করব, প্রভাবক হিসেবে ব্যবহার করব কার্বন টেট্রাক্লোরাইড। কি হবে এখানে, এই যে আমরা পুরো জিনিসটাই লিখবো, জাস্ট দ্বিবন্ধনটা লিখবো না, দ্বিবন্ধনের জায়গায় গ্যাপ রাখবো। এই গ্যাপের এখানে কি করে দিব, একটা ঘর তুলে দিব। উপরে অক্সিজেন যুক্ত হবে 2 হাত দিয়ে, নিচে এক হাত করে অক্সিজেন, এবং অক্সিজেনগুলো নিজেদের মধ্যে সংযুক্ত থাকবে। এখানে আমি কি ব্যবহার করব, পানি ব্যবহার করলে এই মাটির ঘর ভেঙে যাবে, সাথে জিঙ্ক ব্যবহার করব আমরা। মাটির ঘর ভাঙবে কিভাবে, এইভাবে মাটির ঘর ভাঙবে, ওই অক্সিজেনটাকে বাদ দিয়ে বাকি অংশ দুইটা ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে এখানে কি তৈরি হচ্ছে, CH3CHO, তাহলে এই পাশে তৈরি হচ্ছে CH3CHO প্লাস এ পাশে তৈরি হচ্ছে CH2O, মানে এ পাশে তৈরি হচ্ছে HCHO প্লাস কি থাকতেছে এখানে, এখানে থাকতেছে হচ্ছে জিঙ্ক থাকতেছে। আরেকটা দেখি আমরা, ঠিক আছে, আমরা অনেকগুলা দেখবো, দেখে 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 আমরা শিখবো। আরেকটা দেখি, আরেকটা হচ্ছে ধরো আমাদের এখানে CH3CH2 CH3CH ডাবল বন্ড CH3, এটার সাথে আমরা কি যুক্ত করব, ওজন যুক্ত করব, প্রভাবক হিসাবে কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করব। পুরো জিনিসটাই আমি লিখবো, শুধুমাত্র হচ্ছে যে আমি এই দ্বিবন্ধনের জায়গাটা ফাঁকা রাখবো, ফাঁকা রাখা এই জায়গায় কি যুক্ত করে দিব, ওজন যুক্ত করে দিব। এখনো ওজন যুক্ত করব, করার পর সেখানে পানি ব্যবহার করলে জিঙ্ক প্রভাবকের উপস্থিতিতে এই পুরো জিনিসটা আমাদের ভেঙে যাবে, এই অক্সিজেনকে রেখে ভেঙে গিয়ে এখানে কি তৈরি হবে, CH3CHO CH3CHO, ঠিক আছে, CH3CHO প্লাস জিঙ্কের সাথে অক্সিজেন মিলে জিঙ্ক অক্সাইড তৈরি হবে। তাহলে দেখো সব জায়গায় কি তৈরি হচ্ছে, অ্যালডিহাইড তৈরি হচ্ছে, তাই না? ওইখানে মিথানেল, ইথানেল প্লাস ইথানেল তৈরি হলো। দেখো তো বুঝতে পারছো কিনা প্রসিডিউরটা কিভাবে ঘটে? একদম সিম্পল একটা প্রসিডিউর, তাই না? একদম সিম্পল একটা প্রসিডিউর, একদমই সিম্পল একখান প্রসিডিউর। এর চেয়ে সিম্পল কিছু আর দুনিয়ায় হতে পারে? এর চেয়ে সিম্পল কিছু কিন্তু দুনিয়ার হতে পারে না। আমরা কি বুঝতে পারছি পুরো বিষয়টা? দেখো তো বাবুরা, আমরা কি পুরো বিষয়টা বুঝতে পারছি? O3 এর গাঠনিক সংকেত কি চাক্রিক হয়? O3 এর গাঠনিক সংকেত চাক্রিক হয় না, O3 এর গাঠনিক সংকেত আমাদের চাক্রিক হয় না। এখানে O3টা যুক্ত হচ্ছে এখানে চাক্রিকভাবে। কেন চাক্রিকভাবে যুক্ত হচ্ছে? কারণ এইভাবে যুক্ত হলে ওজনটা এই আমাদের হচ্ছে পাই বন্ধনের জায়গায় সুন্দর মতো ঢুকে যেতে পারে। ঠিক আছে, আমরা কি এতটুকু বিষয় বুঝতে পারছি? আমরা কি এতটুকু বিষয় বুঝতে পারছি? পারলে আমাকে একটু বলো তো, এই যে আমাদের হচ্ছে যে ধরো CH3, পারলে আমাকে বলো CH3 CH2 CH ডাবল বন্ড CH2 এর সাথে ওজন সংযোজন করলে আমাদের হচ্ছে আমরা কোন দুইটা যৌগ পাবো। মাঝে ওজোনাইট কিছু বলার দরকার নাই, এখান থেকে করলে আমরা হচ্ছে কি পাবো, রিঅ্যাকশনটা লিখে পুরো রিঅ্যাকশনটা করে আমাকে বলো কি কি উৎপাদ পাবো। ওজোনাইটটা বলবা না, উৎপাদ হিসেবে কাকে কাকে পাবো এটা আমাকে একটু বলো। উৎপাদ হিসেবে কাকে কাকে পাবো সেটা আমাকে একটু বলে দাও। উৎপাদ হিসেবে কাকে কাকে পাবো সেটা আমাকে একটু বলে দাও। এখান থেকে আমরা উৎপাদ হিসেবে কাকে কাকে পাবো সেটা আমাকে একটু বলে দাও। এখানে কি তৈরি হবে খেয়াল করে দেখো, যে আমাদের হচ্ছে CH3CH2 তারপর হচ্ছে CH2, এখানে আমাদের ওজন চলে আসবে, তারপর পানি যুক্ত করলে পানি এবং জিঙ্ক প্রভাবকের উপস্থিতিতে ভেঙে যাবে। এই বরাবর ভাঙলো, এই বরাবর ভাঙলো, ভেঙে কি তৈরি হবে আমাদের CH3CH2 প্লাস হচ্ছে HCHO, ঠিক আছে, HCHO প্লাস হচ্ছে আমাদের জিঙ্ক অক্সাইড, ঠিক আছে, এটা তৈরি হলো। তাই তোমরা বলতে পারছিলে এখান থেকে একটা প্রোপানল এবং মিথানল তৈরি হবে। CH3CH2CHO
আর একটা হচ্ছে HCHO, ঠিক আছে। প্রভাবক কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে। অনেকে বলতে পারছে, অনেকে বলতে পারেনি, ঠিক আছে। না বলতে পারাটা একটা ব্যর্থতা, 2টা মাইক দিতে হবে। আচ্ছা, এখন দেখো যে ধরো আমাদের এই যৌগ হিসাবে এটা ব্যবহার না করে আমরা এটা ব্যবহার করলাম, CH3 CH2 C ডাবল বন্ড CH2, এখানে একটা দিলাম CH3 দিলাম, ঠিক আছে। এই যে যৌগটা, এটার নাম কি বলতে পারবা? এটার নাম হচ্ছে 2 মিথাইল প্রোপ 1 মিথাইল 2 মিথাইল প্রোপ 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 1 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 ইন, ঠিক আছে। এর সাথে তুমি ওজন যুক্ত করবা, O3 যুক্ত করবা। এর সাথে O3 যুক্ত করলে কি হবে খেয়াল করো, CH3 CH2 C, এপাশে CH2, এপাশে যে CH3টা আছে এটাকে একটু বাঁকায় লিখবো, এভাবে জাস্ট একটু বাঁকায় দিব, CH3 বাঁকায় দিলাম, ঠিক আছে। তাহলে ওজনটা যুক্ত হবে সুন্দর মতো, ওজন ওজনের মতো যুক্ত হয়ে গেল এই জায়গায়, ওজন ওজনের মতো যুক্ত হয়ে গেল, ওজন ওজনের মতো যুক্ত হয়ে গেল। দেখো তো ওজন ওজনের মতো যুক্ত হওয়ার পরও কিন্তু এই কার্বনের হাত 4টাই, 1টা 2টা 3টা 4টা হাত। এই কার্বনের হাত 1 2, আর এখানে 2টা হাইড্রোজেন 4টা হাত আছে। এখন এখানে আমরা যদি পানি যুক্ত করি তাহলে কি হবে, পানি যুক্ত করলাম, জিঙ্ক প্রভাবক ব্যবহার করলাম, তাহলে এটা এই বরাবর ভেঙে যাবে, এই বরাবর ভেঙে যাবে, ভাঙলো, তাহলে ভাঙলে এখানে কি থাকলো, CH3 CH2 CO CH3, এখানে তৈরি হলো CH3 CH2 CO CH3 প্লাস এপাশে তৈরি হলো CH2O মানে HCHO। তাহলে আমরা বলছিলাম যে আমাদের অ্যালকিনের ওজন সংযোজনে আমাদের অ্যালডিহাইড বা কিটোন যে কোনো একটা তৈরি হতে পারে। অ্যালকিনের ওজন সংযোজনে অ্যালডিহাইড বা কিটোন যে কোনো একটা মানে যেটা যে কোনো একটা তৈরি হতে পারে, অ্যালডিহাইডও তৈরি হতে পারে, কিটোনও তৈরি হতে পারে। আমরা তো এতক্ষণ অ্যালডিহাইড তৈরি দেখে আসছি, এখন আমরা একটা কিটোন তৈরি দেখলাম যে কিভাবে আমাদের একটা কিটোন তৈরি হতে পারে, ঠিক আছে। কিটোন তৈরির ক্ষেত্রে একটা বিষয় দেখবা, তোমাকে একটা কমন চোরা বুদ্ধি শিখাই দিই। তুমি তোমাদের যখন একটা যৌগ দিমু, যৌগ দিয়া কমের ওজন সংযোজনে কি কি তৈরি হবে, তুমি খেয়াল করবা এই অসম্পৃক্ত কার্বনটা, তুমি খেয়াল করবা এই যে অসম্পৃক্ত কার্বন এটা এবং এটা, এই দুইটা হচ্ছে অসম্পৃক্ত কার্বন। হোয়াট ইজ অসম্পৃক্ত কার্বন? যে কার্বনের সাথে কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে মানে দ্বিবন্ধনযুক্ত কার্বনকে বলা হয় অসম্পৃক্ত কার্বন, দ্বিবন্ধনযুক্ত কার্বনকে কি বলা হয়, অসম্পৃক্ত কার্বন। তাহলে এই যে দুইটা কার্বন, এই দুই কার্বনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এটা একটা অসম্পৃক্ত কার্বন। এটা কি একটা, এটা একটা অসম্পৃক্ত কার্বন। এই অসম্পৃক্ত কার্বনের মধ্যেই তো আমাদের ওজন যুক্ত হবে। যদি দেখো এই অসম্পৃক্ত কার্বনে হাইড্রোজেন আছে, অসম্পৃক্ত কার্বনের সাথে হাইড্রোজেন আছে, তাহলে মনে রাখবা এখান থেকে তৈরি হবে একটা অ্যালডিহাইড। অসম্পৃক্ত কার্বনের সাথে হাইড্রোজেন আছে, তাহলে এখান থেকে তৈরি হবে একটা অ্যালডিহাইড। তুমি কি করতে পারো, তুমি জাস্ট চোরাই বুদ্ধি অনুযায়ী এই বরাবর একটা দাগ দিতে পারো। এমসিকিউতে তোমাকে আমি বলে দিলাম বিউটিন 1 থেকে কি তৈরি করা হয়, তখন এত বড় রিয়াকশন করার কি তোমার হাতে সময় আছে? তোমার হাতে সময় নেই। তুমি কি করবা, বিউটিন 1টা আঁকবা, আইকা বিউটিন 1 এর এই দ্বিবন্ধনের মাঝ বরাবর একটা দাগ দিবা, দ্বিবন্ধনের মাঝ বরাবর একটা দাগ দিয়ে দেখবা এই দ্বিবন্ধনযুক্ত কার্বনে হাইড্রোজেন আছে কিনা। হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে। হাইড্রোজেন থাকলে সেখান থেকে তৈরি হবে অ্যালডিহাইড, আর হাইড্রোজেন না থাকলে সেখান থেকে তৈরি হবে কিটোন। তাহলে এটা একটা অ্যালডিহাইড হবে, এখানেও হাইড্রোজেন আছে, এটা একটা অ্যালডিহাইড হবে, এটা একটা 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তাহলে কি হবে, CH3 CH2 CHO, এটা একটা 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড HCHO। আর খেয়াল করে দেখো এই যে এটা আমাদের একটা অসম্পৃক্ত কার্বন, এই অসম্পৃক্ত কার্বনের এই বরাবর একটা দাগ দিলা, দাগ দিয়ে দেখলা এই যে আমাদের মানে দ্বিবন্ধন বরাবর দাগ দিলা, দিয়ে দেখলে এটা একটা অসম্পৃক্ত কার্বন, এটা একটা অসম্পৃক্ত কার্বন। এই অসম্পৃক্ত কার্বনে কোনো হাইড্রোজেন নেই, এই অসম্পৃক্ত কার্বনে হাইড্রোজেন আছে। হাইড্রোজেন না থাকলে কি তৈরি হবে ভাইয়া বলেছি, কিটোন তৈরি হবে। তাহলে এখানে 1 2 3 4 কার্বন আছে, তাহলে 4 কার্বন বিশিষ্ট একটা কিটোন, CH3 CH2 CO CH3, আর এখান থেকে হচ্ছে 1 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড HCHO। তাহলে এটা চোরাই বুদ্ধি মনে রাখার, পরীক্ষার মধ্যে আমাদের হচ্ছে মনে করার রাখার চোরাই বুদ্ধি। ধরো তোমার আমি দুইটা দিলাম, দুইটা যৌগ দিলাম, একটা যৌগ হচ্ছে আমি তোমাকে দিলাম CH3 CH ডাবল বন্ড CH CH3, এটা একটা যৌগ দিলাম। আরেকটা যৌগ আমি তোমাকে দিলাম CH3 C ডাবল বন্ড CH
CH3, এখানে একটা কি দিলাম CH3 দিলাম। এখন তুমি পুরাটা এই যে প্রসিডিউর মা দিছি এই প্রসিডিউর অনুযায়ী তুমি পরীক্ষার হলে করবা, কারণ তোমার পরীক্ষা এটা 2 বা 3 নম্বরের জন্য এটা থাকবে। বাট যখন তোমার এমসিকিউর জন্য থাকবে তখন কিন্তু পুরো জিনিসটা করার তোমার হাতে সময় নাই, তখন তোমাকে চোরা বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। কি চোরা বুদ্ধি? ভাইয়া বলছে আইকা দ্বিবন্ধন বরাবর একটা দাগ দিলাম, দেওয়ার পর এই দ্বিবন্ধনের দুই পাশে যে কার্বন অসম্পৃক্ত কার্বন, এটা অসম্পৃক্ত কার্বন, এই অসম্পৃক্ত কার্বন, হাইড্রোজেন আছে তাহলে কি হবে অ্যালডিহাইড, হাইড্রোজেন আছে তাহলে কি হবে অ্যালডিহাইড। কয় কার্বন আছে এই পাশে? 2 কার্বন, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড CH3CHO। হাইড্রোজেন আছে কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড CH3CHO। এই বরাবর দ্বিবন্ধন বরাবর দাগ দিলাম, অসম্পৃক্ত কার্বন হাইড্রোজেন নাই, অসম্পৃক্ত কার্বন হাইড্রোজেন আছে, হাইড্রোজেন থাকলে অ্যালডিহাইড, কয় কার্বন আছে এখানে? 2 কার্বন, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড CH3CHO। হাইড্রোজেন আছে নাই, হাইড্রোজেন আছে নাই, হাইড্রোজেন না থাকলে কি তৈরি হবে? কিটোন। কয় কার্বন আছে? 3 কার্বন, তাহলে 3 কার্বন বিশিষ্ট কিটোন CH3CO CH3। ঠিক আছে, এই হচ্ছে আমাদের চোরাই বুদ্ধি। পুরো প্রসিডিউরটা তুমি কিন্তু হচ্ছে আবার এভাবে হাতে লেখাও করতে পারো। ধরো ওই জিনিসটাকে তুমি হাতে লিখে করো, CH3C CH3 ডাবল বন্ড CH এর সাথে যদি তুমি ওজন যুক্ত করো তাহলে আমাদের কি তৈরি হবে? ওজন যুক্ত করলে হচ্ছে আমাদের তৈরি হবে CH3C, তারপর হচ্ছে আমাদের এখানে CH3C আর ওই পাশে CH3, তাহলে এখানে কি যুক্ত হবে? ওজন যুক্ত করে দিব আমরা, ওজন যুক্ত করে দিব। আর এই CH3টাকে মানে নিচে যেটা আমাদের হচ্ছে শিকল হিসাবে আছে এটাকে একটু তেসরা ভাবে দিব জায়গা করার জন্য, দিয়ে তারপর এটাকে আমরা যখন হচ্ছে যে এই পানি এবং জিঙ্ক প্রভাবকের উপস্থিতিতে এটা ভেঙে যাবে, ভেঙে এই বরাবর ভাঙলো, ওই ওজনটা জিঙ্কের সাথে যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড তৈরি হবে। তাহলে এই বরাবর ভাঙলে আমাদের কি তৈরি হবে? CH3CO CH3 তৈরি হবে, প্লাস হচ্ছে আমাদের এপাশে কি? এপাশে CH3CO CH3 তৈরি হবে আর এপাশে CH3CHO তৈরি হবে, প্লাস CH3CHO। তাহলে দেখো তো ওজন সংযোজনটা তোমাদের মাথায় ঢুকছে নাকি? অনেকগুলো এক্সাম্পল আমরা কিন্তু দেখাইছি, মাথায় ঢোকা উচিত। চুরাই বুদ্ধিটা বেশি মাথায় ঢুকছে না? ওজন বিক্রিয়া লাইক ঘর বানাবো তারপর পানি ঢেলে ভাঙবো, ঠিক আছে? বুতে হবে না? বুতে 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 কি? বুতে, হোয়াট ইজ বুতে? আচ্ছা, আচ্ছা বিউট 1 ইন বুতে। ভূতে আমি কই ভূতে কি বলতেছে? চোরাই বুদ্ধি মাথায় বেশি তো ঢুকবেই না। আমরা তো হচ্ছে জাতিগতভাবে চুরিচামারি করতে বেশি পছন্দ করি। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কথা। তাহলে আমরা এতটুকুই আজকে শিখি। তাহলে আমরা মোটামুটি অ্যালকিন আমাদের শেষ, অ্যালকিন রিলেটেড কথাবার্তা শেষ। নেক্সট ক্লাসে আমরা অ্যালকাইন
রিলেটেড কথাবার্তা পড়বো, আমাদের সময় লাগবে, অ্যালডিহাইড আছে, কিটোন আছে, অ্যালকোহল আছে, আর অনেক কিছু পড়তে হবে, ঠিক আছে? আমরা তো চেষ্টা করতেছি যত দ্রুত শেষ করা যায়, তাই না? আমাদের চেষ্টার কোনো ত্রুটি আছে? ত্রুটি নেই কিন্তু। ওকে, আল্লাহ হাফেজ তাহলে আজকের মতো। ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনকে কেন ডুমা রিঅ্যাকশন বলে? এটা নাম অনুযায়ী, একজন বিজ্ঞানীর নাম অনুযায়ী এটাকে বলা হয় ডুমস। ডুমস মানে ডে থেকে আসছে কোথায়, ডুমস ডে মানে যখন হচ্ছে সবকিছু শেষ হয়ে যাবে তখন আলটিমেটলি জিনিসের পরিমাণ কমতে থাকবে, ঠিক তেমনি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় জিনিসের পরিমাণ কমতে থাকে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ নেক্সট টাইম, দেখা হবে নেক্সট ক্লাসে।